মাই অডিও বুকে শুনছেন হুমায়ুন আহমেদ লেখা সর্বশেষ উপন্যাস দেয়াল। পড়ছে উপন্যাসের ৬ষ্ঠ পর্ব। পাঠে আছে সজল। ধন্যবাদ। রমনা থানা থেকে ছাড়া পাওয়ার পর শফিক তার নিজের ভাড়া বাসায় ফিরে যায়নি। রাধানাথ বাবুর সঙ্গেও দেখা করেনি। শফিক নিশ্চিত এই মানুষ অতি বিপজ্জনক। আমেরিকার রাষ্ট্রদূতের শফিকের মতো অভাজনকে সুপারিশ করার পেছনে এই মানুষটার হাত আছে। এরা অনেক বড় মানুষ। বড় মানুষের কাছ থেকে দূরে থাকতে হয়। বড়র পিরিত বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি, ক্ষণেকে চাঁদ। সে কাদেরের চায়ের দোকানে এসে উঠেছে। এখন সে এখানেই রাতে ঘুমায়। গোসল করে ধানমন্ডি লেকে। বাথরুমের জন্য এক দারোয়ানের সঙ্গে বন্দোবস্ত করা আছে। তাকে কাদের মোল্লা মাসে ২০ টাকা করে দেয়। চায়ের দোকানের মূল মালিক কাদের মোল্লা দোকানের দায়িত্ব শফিকের কাছে দিয়ে দেশের বাড়িতে বেড়াতে গেছে। শফিক সুখে আছে। সারাদিন চা বানায়, রাতে দোকান বন্ধ করে দোকানের ভেতর ঘুমায়। কালাপাহাড় তাকে পাহারা দেয়। কিছুক্ষণ পর পর দোকানের চারপাশে ঘুরপাক খায়। আশেপাশে কেউ না থাকলে শফিক কালাপাহাড়ের সঙ্গে কথাবার্তা বলে। কালাপাহাড় ঘেউ ঘেউ করে আলোচনায় অংশগ্রহণ করে। তাদের আলোচনার নমুনা, কিরে কালাপাহাড়, আছিস কেমন? ঘেউ, আমি যে আন্ডারগ্রাউন্ডে আছি বুঝতে পারছিস? কেউ আমার খোঁজ জানে না। রাধানাথ বাবু না, অবন্তীও না। অবন্তীকে চিনিস? ঘেউ ঘেউ, নে একটা বিস্কুট খা। একটু পর ভাত বসাবো, তখন ভাত খাবি। আজ কি রান্না হবে জানতে চাস? ঘেউ, আজকে বিরাট আয়োজন। গরম ভাত, বেগুন ভাজা আর মাসকলাইয়ের ডাল। রাতে করব ডিমের সালুন। শফিক কেরোসিনের চুলায় ভাত বসিয়েছে। দুপুরের দিকে চা পিপাসুদের ভিড় তেমন থাকে না। শফিক তখন রান্না চড়ায়। রান্নার ফাঁকে ফাঁকে বই পড়ে। আজ পড়ছে বনফুলের একটা উপন্যাস, নাম জঙ্গম। উপন্যাসটা সে রাধানাথ বাবুর লাইব্রেরি থেকে নিয়ে এসেছে। শফিকের ধারণা এত সুন্দর উপন্যাস সে অনেক দিন পড়েনি। মাত্র ১০ পৃষ্ঠা বাকি আছে। বইটা শেষ করে সে রাধানাথ বাবুকে ফেরত দেবে না, নিজের কাছে রেখে দেবে। বই নিজের কাছে রাখলে দোষ হয় না। এই বইটা অবন্তীকে পড়তে দিতে হবে। চিনি কম দিয়ে আমাকে ১ কাপ চা দিন তো। শফিক হতভম্ব হয়ে তাকালো। কি আশ্চর্য! অবন্তী হাসি মুখে তার সামনে দাঁড়িয়ে আছে। ২ সেকেন্ড আগেই সে অবন্তীর কথা ভাবছিল। কাকতালীয় ঘটনা নাকি অন্য কিছু? অবন্তী বলল, আমি কিন্তু টাকা আনিনি, আমাকে বাকিতে চা খাওয়াতে হবে। বলতে বলতে কাস্টমারদের জন্য রাখা কাঠের বেঞ্চিতে অবন্তী বসল। এখন সে পা নাচাচ্ছে। শফিক বলল, কেমন আছো অবন্তী? অবন্তী বলল, আমি ভালো আছি। এখন আপনি বলুন তো, আপনার পছন্দের মাছ কি? আমার পছন্দের মাছ জেনে কি হবে? অবন্তী বলল, কিছু হোক বা না হোক আমি জানতে চাচ্ছি। ট্যাংরা মাছ। অবন্তী আবার বলল, ট্যাংরা মাছ? এই মাছ কারো পছন্দের হতে পারে তা আমার ধারণায় ছিল না। শফিক বলল, আমার মা বেগুন দিয়ে ট্যাংরা মাছ রাঁধেন, তার সঙ্গে কিছু আমচুর দিয়ে দেন। টকটক লাগে। আমার কাছে মনে হয় বেহেশতি খাবার। আপনার মা কি বেঁচে আছেন? হ্যাঁ। আমি তার কাছ থেকে আমচুর দিয়ে ট্যাংরা মাছের রেসিপি নিয়ে নেব। আপাতত আমচুর ছাড়াই আপনাকে ট্যাংরা মাছ খেতে হবে। আজ রাতে আপনার ট্যাংরা মাছ খাওয়ার নিমন্ত্রণ। কই, আমাকে চা দিচ্ছেন না কেন? সত্যি চা খাবে? হ্যাঁ, খাবো। শফিক অবাক হয়ে ভাবছে, কি আশ্চর্য মেয়ে! সে একবারও জানতে চাইছে না শফিক এখানে চা বানাচ্ছে কেন। যেন শফিকের জন্যে চা বানানোর কর্মকাণ্ডই স্বাভাবিক। অবন্তী চায়ের কাপে চুমুক দিয়ে বলল, বাহ, সুন্দর চা বানিয়েছেন। আপনি যদি পুরোপুরি চায়ের কারিগর হয়ে যান তাহলে আমি রোজ এসে ১ কাপ করে চা খেয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। দেখুন, ভয়ঙ্কর একটা কুকুর আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এক্ষুনি আমার উপর ঝাঁপ দিয়ে পড়বে। শফিক বলল, ঝাঁপ দিবে না। অবন্তী বলল,
আপনি কি করে বুঝলেন যে ঝাঁপ দিবে না? কুকুরের মনের কথা কি আপনি জানেন? সব কুকুরের মনের কথা জানি না, এটার মনের কথা জানি। এটা আমার কুকুর, এর নাম কালাপাহাড়। অবন্তী হতভম্ব গলায় বলল, এর নাম কালাপাহাড়? হ্যাঁ, আমি যেখানেই যাই সে আমার পেছনে পেছনে যায়। কি আশ্চর্য! শফিক বলল, আশ্চর্য কেন? অবন্তী বলল, এরকম একটা ভয়ঙ্কর কুকুর আপনার সঙ্গী, এই জন্যেই বললাম কি আশ্চর্য। অবন্তী অনেক রান্নাবান্না করেছিল। সে তার দাদাজানের জন্যে সত্যি সত্যি হোটেল থেকেও খাবার আনিয়েছিল, ডাল গোশত। আশ্চর্যের ব্যাপার হলো, তার পার্টিতে কেউ এলো না। খালেদ মোশাররফ এলেন না। তিনি কেন আসছেন না তা জানালেনও না। এই ধরনের কাজ তিনি আগে কখনো করেননি। শামীম শিকদার দেশে নেই। সে নাকি কোনো এক আর্মি অফিসারকে বিয়ে করে দেশ ছেড়ে চলে গেছে। শফিককে সন্ধ্যাবেলা পুলিশ এসে ধরে নিয়ে গেছে। রাধানাথবাবুকে কে বা কারা ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে। তার আদর্শলিপি প্রেসের অনেক কর্মচারীর মতো শফিকও একজন সাসপেক্ট। রমনা থানার ওসির সঙ্গে শফিকের প্রাথমিক কথোপকথন। আপনার সঙ্গে আবার দেখা হলো। জি স্যার। রাধানাথবাবু খুন হয়েছেন এটা জানেন তো? কিছুক্ষণ আগে জেনেছি। এখন বলুন, রাধানাথবাবুর গলায় ছুরিটাকে আপনি বসিয়েছেন নাকি আপনার কোনো সঙ্গী? জবে করে কাউকে হত্যা একা করা যায় না, কয়েকজন লাগে। একজন ছুরি চালায়, বাকিরা ধরে থাকে, বুঝেছেন? জি স্যার। ভেরি গুড। এখন মুখ খুলুন। শফিক মুখ খুলতে পারল না, অজ্ঞান হয়ে পড়ে গেল। দুঃস্বপ্ন দেখে প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমেদের ঘুম ভাঙল। ভয়ে এবং উত্তেজনায় তার হাঁপানির মতো হয়ে গেল। অনেকক্ষণ ধরে বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলেন। নিজেকে সামলানো যাচ্ছে না। তার হাত পার্কিনসন্স রোগীর মতো কাঁপছে, পিপাসায় বুক শুকিয়ে কাঠ। তার স্বপ্ন খুব ভয়ঙ্কর কিন্তু ছিল না। স্বপ্নটা বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিক, আতঙ্কে অস্থির হওয়ার মতো কিছু না। তিনি দেখেছেন তার আগামসি লেনের বাড়ির ছাদে তিনি বসে আছেন। তার সামনে এক গাদা কবুতর। তিনি কবুতরকে চাল খাওয়াচ্ছেন। হঠাৎ চিলেকোঠার দরজায় প্রচণ্ড শব্দ হতে লাগল। শব্দে সব কবুতর উড়ে গেল। তিনি তাকিয়ে দেখেন ছাদের দরজা এবং দেয়াল ভেঙে প্রকাণ্ড এক ট্যাঙ্ক ঢুকেছে। স্বপ্নে ছাদে ট্যাঙ্ক আসা খুবই স্বাভাবিক মনে হল। ট্যাঙ্কের ভেতর কর্নেল ফারুক বসে আছে। ফারুকের চোখে কালো চশমা, গায়ে কিছু নেই, খালি গা। স্বপ্নে এই বিষয়টাও মোটেই অস্বাভাবিক মনে হল না। কর্নেল ফারুক বললেন, কবুতরগুলি খুবই যন্ত্রণা করছে, দিনরাত বাকবাকুম ডাক। আমি কবুতর মারতে এসেছি। মুশতাক বললেন, উত্তম কাজ করেছেন। সব কবুতর মেরে ফেলা উচিত। কাকগুলি থাকুক। ময়লা খেয়ে এরা আবর্জনা পরিষ্কার করে। কবুতর কোনো কাজের পাখি না। ছাদে আবারও ঘর ঘর শব্দ। আরেকটা ট্যাঙ্ক ঢুকছে, তার পেছনে আরেকটা, তার পেছনে আরেকটা। ট্যাঙ্কগুলি নির্বিচারে কামান দাগাতে শুরু করেছে। খন্দকার মোশতাক যখন ট্যাঙ্কের স্বপ্ন দেখছেন, তখন কাকতালীয়ভাবে মেজর ফারুক সোহরাওয়ার্দী উদ্যান থেকে 8টা ট্যাঙ্ক এনে বঙ্গভবনের চারিদিকে বসাচ্ছিলেন। বঙ্গভবনে আগে 8টা ট্যাঙ্ক ছিল, এখন হলো 16টা। বঙ্গভবন পুরোপুরি সুরক্ষিত। 16টা ট্যাঙ্ক ডিঙিয়ে কেউ এখানে ঢুকবে না, সে যত বড় বীরপুরুষই হোক। ফারুক আতঙ্কে অস্থির হয়েছিলেন, কারণ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের ভাবভঙ্গি মোটেই তার ভালো মনে হচ্ছিল না। তার সঙ্গে যুক্ত হয়েছেন কর্নেল শাফাত জামিল। বগুড়া ক্যান্টনমেন্ট থেকেও ট্রুপস মুভমেন্ট শুরু হয়েছে। খালেদ মোশাররফের ঘনিষ্ঠ বন্ধু কর্নেল হুদাও যুক্ত হয়েছেন। কর্নেল হুদার ভাবভঙ্গিও ভালো না। রংপুর ক্যান্টনমেন্ট থেকে 10 এবং 15 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আসছে। এরা মুক্তিযুদ্ধের সময় খালেদ মোশাররফের সঙ্গে যুদ্ধ করেছে। কোনো কারণে যদি খালেদ মোশাররফ বঙ্গভবন আক্রমণ করেন, তাহলে ভরসা ট্যাঙ্ক বহর। ফারুকের আতঙ্কগ্রস্ত হওয়ার আরেকটি কারণ আন্দা হাফেজ। আন্দা হাফেজ খবর পাঠিয়েছেন, ফারুকের বাহিনী 15 আগস্টে বাড়াবাড়ি করেছে, তার ফল হয়েছে অশুভ। ফারুকের উচিত জীবন বাঁচানোর জন্যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া
এবং কোনোদিন দেশে ফিরে না আসা। নভেম্বরের 2 তারিখ ভোরে ফারুক ব্যাকুল হয়ে টেলিফোন করলেন কর্নেল ওসমানীকে। তিনি যেন খালেদ মোশাররফের সঙ্গে কথা বলে একটা সমঝোতায় আসেন। এখন মোটামুটি পরিষ্কার, খালেদ মোশাররফ কিছু ঘটাতে যাচ্ছেন। সেনা কর্মকর্তারা সবাই কোনো না কোনো সময়ে বঙ্গভবনে এসেছেন, চা পানি খেয়েছেন। মেজর ফারুক, মেজর রশিদ ও মেজর ডালিমের সঙ্গে গল্পগুজব করেছেন। একমাত্র ব্যতিক্রম খালেদ মোশাররফ, তিনি কখনো আসেননি। কর্নেল ওসমানের সঙ্গে খালেদ মোশাররফের সংক্ষিপ্ত টেলিফোন কথোপকথন। ওসমানী: খালেদ, এসব কি হচ্ছে? কিছুই হচ্ছে না স্যার, আপনি ট্যাঙ্গুলিকে ঘরে যাওয়ার নির্দেশ দিন। আমি বঙ্গভবনে যাচ্ছি, তুমিও আসো, আমরা কথা বলি। মেজর রশিদ তোমার সঙ্গে কথা বলতে যাচ্ছে। আমার সঙ্গে কি কথা? খুনি মেজররা যারা দেশ শাসন করছে তাদের সঙ্গে আমার কোনো কথা নেই। ওসমানী বললেন, বঙ্গভবনে জোর গুজব, জিয়াকে হত্যা করা হয়েছে। তুমি কি জিয়াকে হত্যা করেছ? খালেদ মোশাররফ বললেন, আমি রক্তপাতে বিশ্বাস করি না। জিয়াকে আটক করা হয়েছে, হত্যা করা হয়নি। তবে বঙ্গভবনে ঢুকে একজনকে আমার হত্যা করার ইচ্ছা আছে। আপনি কি তার নাম শুনতে চান? তিনি প্রেসিডেন্ট খন্দকার মোশতাক, শ্বেত সর্প। কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে যাবে না। এই পর্যায়ে টেলিফোনের লাইন কেটে গেল। বঙ্গভবনে প্রেসিডেন্ট সাহেব জোহরের নামাজ শেষ করে চোখ বন্ধ করে জায়নামাজে বসে আছেন। তিনি দরুদের তোনাজ্জিনা পাঠ করছেন। মানব জীবনের যাবতীয় বিপদাপদ থেকে মুক্তিলাভের জন্যে এই দোয়ার শক্তি সর্বজন স্বীকৃত। মোশতাক সাহেবের একাগ্র মনোযোগ ব্যাহত হল। মেজর রশিদের গলা, আপনি দেখি বঙ্গভবনকে মসজিদ বানিয়ে ফেলেছেন। সারাক্ষণ নামাজ কালাম পড়লে রাষ্ট্রকার্য পরিচালনা করবেন কিভাবে? মোশতাকের মুখে চলে এসেছিল বলবেন, রাষ্ট্রকার্য পরিচালনার জন্য তো আপনারাই আছেন। তিনি শেষ মুহূর্তে নিজেকে সামলালেন। সবসময় সব কথা বলা যায় না। আপনার নামাজ কি শেষ হয়েছে? আমি জরুরি কাজ নিয়ে এসেছি। জরুরি কাজটা কি? আপনাকে দুশ্চিন্তামুক্ত করা। খন্দকার মোশতাক বললেন, আমার কিসের দুশ্চিন্তা? আমি কাউকে খুন করে ক্ষমতায় আসিনি, আমাকে জোর করে ক্ষমতায় বসানো হয়েছে। মেজর রশিদ কড়া গলায় বললেন, বুরবাকের মতো কথা বলবেন না। আপনি ক্ষমতায় বসার জন্য জিভ বের করে বসেছিলেন। খন্দকার মোশতাক বললেন, বাহাসের প্রয়োজন নাই, কি বলতে চান বলুন। সেনাবাহিনী প্রধান জিয়াউর রহমানকে যে আটক করা হয়েছে এটা জানেন? জানি না। ডিজিএফআই আমাকে কোনো খবর দেয় না। তারা আমাকে ভাসুর জ্ঞান করে। ভাসুরকে সব কথা বলা যায় না। মেজর রশিদ বিরক্তির সঙ্গে বললেন, রসিকতা করবেন না, সময়টা রসিকতার জন্য উপযুক্ত না। খন্দকার মোশতাক বললেন, অবশ্যই অবশ্যই। মেজর রশিদ বললেন, খালেদ মোশাররফ আমাদের ক্যান্টনমেন্টে নিজ নিজ রেজিমেন্টে ফিরে যেতে বলেছেন। এর অর্থ জানেন? এর অর্থ হলো সব স্বাভাবিক। ঘরের পাখি ঘরে ফিরিয়া গেল, ঘরে ফিরিয়া ধান খাইতে লাগিল। আবার রসিকতা? আলহামদুলিল্লাহ, রসিকতা কেন করব? আপনি যেমন আমার শালা না, আমিও তেমন আপনার দোলাভাই না যে কথায় কথায় রসিকতা করব। মেজর রশিদ হতাশ গলায় বললেন, রেজিমেন্টে ফিরে যাওয়া মানে সরাসরি কোর্ট মার্শালে উপস্থিত হওয়া। খালেদ মোশাররফ হচ্ছে ময়মনসিংহের ছেলে। এদের ঘাড়ের 3টা রগ থাকে, 13 রগের কারণে সে আমাদের গুলি করে মারবে। নামকা ওয়াস্তে কোর্ট মার্শাল হবে। বুঝতে পারছেন? পারছে। খন্দকার সাহেব মনে মনে বললেন, ঘরের পাখি ঘরে ফিরিয়া ধানের বদলে গুলি খাইয়া মরিল। মেজর রশিদ বললেন, আওয়ামী লীগের প্রেতাত্মা যেন ফিরে আসতে না পারে সেই ব্যবস্থা করে যাব। আওয়ামী লীগের সব নেতা শেষ করে দিয়ে যাব, বিশেষ করে যারা জেলে আছে তাদের। এদের খুঁজে বেড়াতে হবে না, সবাই একসঙ্গে আছে। নেতা নির্মূলে আপনার কি সমর্থন আছে? খন্দকার মোশতাক সঙ্গে সঙ্গে বললেন, আছে, সমর্থন আছে। এই কাজটা করতে পারলে দেশের জন্য বড় কাজ করা হবে। বাকশালের কবর হয়ে যাবে, দেশ চলতে শুরু করবে সোনার রথে। মেজর রশিদ বললেন,
কাজ শেষ করে বিদেশ চলে যাওয়া যায়, সময় সুযোগ মতো আবার ফিরে আসা। খন্দকার মোশতাক বললেন, অবশ্যই ফিরে আসবেন। আপনারা দেশের সূর্য সন্তান, আপনাদের ছাড়া দেশ চলবে কিভাবে? দেশে কেউ আপনাদের ছায়াও স্পর্শ করতে পারবে না। আমি ইনডেমনিটি বিলে সই করেছি, গ্যাজেটে তা প্রকাশিত হয়েছে। আপনি কথা বেশি বলেন, কম কথা বলুন। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা খেয়াল করুন। শফিককে থানা হাজত থেকে জেল হাজতে পাঠানো হয়েছে। আসামিকে কোর্টে চালান করে দিলে তাকে আর থানায় ফেরত আনা যায় না। তবে তদন্তের স্বার্থে পুলিশ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে পারে। 3 দিন ধরে শফিক জেল হাজতে আছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্যে এখনও কেউ আসেনি। শফিক খবর পেয়েছে পুলিশের এই জিজ্ঞাসাবাদ নাকি ভয়ঙ্কর। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মরা মানুষও নাকি উঠে বসে, সমস্ত অপরাধ স্বীকার করে আবার মৃত মানুষ হিসেবে মেঝেতে পড়ে যায়। জেল হাজতে শফিকের পরিচয় হয়েছে বরিশালের আলিম ডাকাতের সঙ্গে। আলিম ডাকাত আটক হয়েছে এক পরিবারে 3 জনকে হত্যার জন্যে। যে কোনো কারণেই হোক, আলিম ডাকাত শফিককে স্নেহের চোখে দেখছে। হাজতে তার জন্যে বিশেষ খাবারের ব্যবস্থা করেছে। একজন হাজতিকে নিযুক্ত করেছে শফিকের গা হাত পা মালিশ করার জন্যে। শফিক বলেছিল গা হাত পা মালিশের কোনো প্রয়োজন নেই। আলিম ডাকাত বলল, প্রয়োজন অবশ্যই আছে। পুলিশের মারের সময় যেন ব্যথা বেদনা কম হয়, এই জন্যেই শরীর তৈরি করা। পুলিশ যখন নিয়ে যাবে তখন 2টা ট্যাবলেট দিব, এক ফাঁকে গিলে ফেলবেন। এরপর পুলিশ যদি মারতে মারতে হাড্ডি ভেঙে ফেলে ব্যথা বেদনা হবে না। আরও টেকনিক আছে, সময় মতো সব শিখাইয়ে দিব। আলিম ডাকাতের মাধ্যমে শফিক অবন্তীকে একটা চিঠি পাঠিয়েছে। আলিম বলেছে চিঠি জায়গা মতো পৌঁছে গেছে। শফিক জানে না পৌঁছেছে কিনা। অবন্তীকে লেখা শফিকের চিঠি অত্যন্ত সংক্ষিপ্ত। সেখানে লেখা, অবন্তী, আমি জেল হাজতে আছি। রাধানাথবাবু খুন হয়েছেন। পুলিশের হাস্যকর ধারণা খুন আমি করেছি। তোমার দাদাজানকে বলে তোমার পক্ষে কি সম্ভব আমাকে নরক থেকে উদ্ধার করা? ইতি শফিক। 3 নভেম্বর রাত 2:30। হঠাৎ জেলখানার পাগলা ঘণ্টি বাজতে লাগল। শফিক পাগলা ঘণ্টি শুনে ধর্মর করে উঠে বসল। কারারক্ষীদের ছোটাছুটি দেখা যাচ্ছে। তারা কেউ কোনো প্রশ্নের জবাব দিচ্ছে না। আলিম ডাকাত শফিকের চিন্তিত মুখ দেখে বলল, নিশ্চিন্তে ঘুমান, এরা পাগলা ঘণ্টি বাজানোর প্র্যাকটিস করতেছে। পাগলা ঘণ্টি বাজানোর নির্দেশ দিয়েছেন আইজি প্রিজন নুরুজ্জামান। ঢাকা সেন্ট্রাল জেলার আইজি প্রিজনকে খবর দিয়ে এনেছেন। সেনাবাহিনীর রিসালদার মুসলেউদ্দিন অস্ত্র হাতে একদল সৈনিক নিয়ে এসেছে। তারা জেলখানায় ঢুকে কিছু দুষ্টু বন্দীকে সাহায্য করতে চায়। কি অদ্ভুত কথা! আইজি প্রিজন হতভম্ব হয়ে লক্ষ্য করলেন রিসালদার মুসলেউদ্দিন এবং তার লোকজনের ভাবভঙ্গি ভয়ঙ্কর। জেলগেট না খুলে দিলে তারা এখানেই খুন খারাপি করবে। তার নিজের জীবন নিয়েই এখন সংশয়। তিনি প্রেসিডেন্ট খন্দকার মোশতাককে টেলিফোন করলেন, অবস্থা জানালেন। প্রেসিডেন্ট মোশতাক নির্বিকার গলায় বললেন, যারা ঢুকতে চাচ্ছে তাদের ঢুকতে দিন। নুরুজ্জামান বললেন, স্যার আপনি কি বলছেন? খন্দকার মোশতাক ধমক দিয়ে বললেন, আমি কি বলেছি আপনি শুনেছেন, আপনি কানে ঠসা না। স্যার জেলগেট খুলে দিতে বলছেন। মোশতাক জবাব না দিয়ে টেলিফোন লাইন কেটে দিলেন। মুসলেউদ্দিনের বন্দুকের মুখে আইজি প্রিজন দলবল নিয়ে 1 নম্বর সেলে গেলেন। সেখানে তাজউদ্দিন এবং নজরুল ইসলাম ছিলেন। 2 নম্বর সেলে ছিলেন মনসুর আলী এবং কামরুজ্জামান। এই দুজনকে 1 নম্বর সেলে আনা হল। রিসালদার মুসলেউদ্দিন খুব কাছ থেকে স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে 4 জনকে হত্যা করে। তাজউদ্দিন ছাড়া বাকি 3 জন তাৎক্ষণিকভাবে মারা যান। তাজউদ্দিনের হাঁটুতে ও পেটে গুলি লেগেছিল। তিনি পানি পানি বলে কাতরাচ্ছিলেন। তাকে পানি দেওয়ার মতো পরিবেশ ছিল না। মুসলিউদ্দিন চলে যাওয়ার পর আরেকটি ঘাতক দল আসে। এই দলের প্রধান নায়েক আলী। তাকে মৃত 4 নেতাকে দেখানো হয়। নায়েক আলী মৃত সবের উপরে বেয়নেট চার্জ করে। 3 নম্বর সেলে ছিলেন আওয়ামী লীগের আরেক নেতা আব্দুস সালাম আজাদ। ঘাতকেরা তাকে কিছুই বলে না। সবাই শেষ হলেও তিনি কেন টিকে থাকেন কে বলবে? রাজনীতির খেলা বোঝা বিচিত্র। আমি ব্যক্তিগতভাবে এই খেলা বোঝার আশায় দিয়েছি জলাঞ্জলি।
জেলখানার পাগলা ঘণ্টি বাজতেই থাকল। সব বন্দী তখন জেগে উঠেছে। তারা প্রচণ্ড হইচই করছে, দরজায় বাড়ি দিচ্ছে। তারা তখনও কি ঘটেছে জানে না, তবে কাতরানির ধ্বনি এবং পানির কাতর উচ্চারণ শুনছে। শফিক এই উত্তেজনা সহ্য করতে পারল না। সে অজ্ঞান হয়ে পড়ে গেল। এই রাত থেকেই তার এপিলেপসির শুরু। শফিক তার প্রতিটি এপিলেপটিক সিজারের আগে আগে নাকি কালো পাহাড়কে দেখত। কালো পাহাড় নাকি মানুষের মতো গলায় বলতো, সাবধান, এখনই ঘটনা ঘটবে, শুয়ে পড়েন, দাঁতের ফাঁকে কিছু একটা রাখেন, না হলে জিব্বা কেটে যাবে। জেল হত্যা বিষয়ে আইজি প্রিজনের জবানবন্দি তুলে দেওয়া হলো অধ্যায়ের শেষে। এই জবানবন্দি 21 বছর পর উদ্ধার করা হয়েছে। ঢাকা সেন্ট্রাল জেলে কি কাণ্ড ঘটেছে কেউ তা জানে না। প্রেসিডেন্ট সাহেব জানেন এবং ডিজিএফআই প্রধান মেজর জেনারেল খলিল জানেন। এই দুজনের কেউই মুখ খুলছেন না। প্রেসিডেন্ট আছেন বঙ্গভবনে। রাত 4টায় তিনি ঘুমোতে গেছেন। তখনও তিনি জানেন না বঙ্গভবনের নিরাপত্তায় নিয়োজিত 300 সৈন্যের পদাতিক দল নিয়ে মেজর ইকবাল বঙ্গভবন ছেড়ে ক্যান্টনমেন্টে ফিরে গেছেন। নভেম্বর মাসের হালকা শীতে প্রেসিডেন্ট সাহেবের ভালো ঘুম হচ্ছিল। ঘুম ভাঙল বিকট শব্দে। কি হচ্ছে বলে তিনি জেগে উঠলেন। কি হচ্ছে কেউ বলতে পারল না। বঙ্গভবনের উপর দিয়ে বিকট শব্দে 2টি মিগ বিমান উড়ে গেল। এর মধ্যে একটি আবার ফিরে এসে বঙ্গভবনের উপর দিয়ে চক্কর খেতে লাগল। মিগ বিমানের সঙ্গে যুক্ত হল 2টি হেলিকপ্টার। হেলিকপ্টার দুটির সঙ্গে আছে ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল। প্রেসিডেন্ট মুশতাক আতঙ্কে অস্থির হয়ে গেলেন। তার মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে তিনি মাথা ঘুরে পড়ে যাবেন। তিনি কর্নেল ওসমানীকে টেলিফোন করে কাঁদো কাঁদো গলায় তক্ষুনি বঙ্গভবনে আসতে বললেন। প্রেসিডেন্টের জন্য সকালের নাশতা নিয়ে এসেছে। প্রেসিডেন্ট চায়ের কাপে বড় চুমুক দিয়ে মুখ পুড়িয়ে ফেললেন। তিনি হাঁ করে বসে আছেন। মুখের জ্বলুনি কমছে না। মাথার উপর মিগ বিমান চক্কর দিচ্ছে। তারা কি বোমা বর্ষণ করবে? তিনি বোমার আগুনে পুরো ছাই হয়ে যাবেন? কবর দেওয়ার মতো শরীরের কোনো অংশ কি অবশিষ্ট থাকবে? মনে হয় না। রেডিও বাংলাদেশ নীরব। তার মানে বড় কিছু একটা ঘটেছে। সেটা কি? ওসমানী বঙ্গভবনে ঢোকার পর জানা গেল ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের 4th বেঙ্গল রেজিমেন্ট এক রক্তপাতহীন অভ্যুত্থান ঘটিয়েছে। খালেদের সঙ্গে আছে তার অতি ঘনিষ্ঠ সহচর 46 ব্রিগেডের কমান্ডার কর্নেল সাফায়েত জামিল। ক্যান্টনমেন্টের পুরো নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। এয়ার মার্শাল তোয়াব খালেদকে সমর্থন জানিয়েছেন। তার নির্দেশেই আকাশে মিগ বিমান উঠছে। শুধু যে ভয় দেখানোর জন্য উঠছে তা না, ফারুকের ট্যাঙ্কবহরের উপর বোমাবর্ষণের পরিকল্পনাও তার আছে। খালেদ মোশাররফের নির্দেশে 46 বেঙ্গল রেজিমেন্ট অ্যান্টি ট্যাঙ্ক কামান নিয়ে বঙ্গভবন ঘিরে ফেলল। পুরোপুরি যুদ্ধাবস্থা। একদিকে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের বাহিনী, অন্যদিকে ফারুকের ট্যাঙ্ক ও আর্টিলারি বহর। দুই দলই মুখোমুখি বসা। সেনাবাহিনী প্রধান জিয়া বন্দী। জিয়ার বাসভবন ঘিরে রাখা সৈন্যদলের প্রধান মেজর হাফিজকে জিয়া জিজ্ঞেস করলেন, আমি কি বন্দী? মেজর হাফিজ হাসলেন। এই হাসির অর্থ জেনারেল জিয়া বুঝতে পারলেন না। অজানা আশঙ্কায় অস্থির হয়ে বেগম জিয়া টেলিফোন করলেন ওসমানীকে। তার একটাই অনুরোধ, জিয়াকে যেন নিরাপত্তা দেওয়া হয়। বঙ্গভবনে প্রেসিডেন্টের কাছে খালেদ মোশাররফ 3টি দাবি পাঠিয়েছেন। দাবিগুলো হচ্ছে: 1. সমস্ত ট্যাঙ্ক ও কামান ক্যান্টনমেন্টে ফেরত আসবে, শহরে কিছুই থাকবে না। 2. বঙ্গভবনে বসে ফারুক রশিদের দেশ চালানোর অবসান ঘটবে। তাদের ক্যান্টনমেন্টে ফিরে চেন অব কমান্ড মানতে হবে। 3. জিয়া চিফ অফ স্টাফ থাকতে পারবেন না। মেজর ফারুক, মেজর রশিদ, ওসমানী এবং প্রেসিডেন্ট রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন। খালেদ মোশাররফের 3 দাবি নিয়ে আলোচনা চলছে। ফারুক বললেন, আমি আমার ট্যাঙ্ক ও আর্টিলারি নিয়ে যুদ্ধ করব, ক্যান্টনমেন্টে ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। প্রেসিডেন্ট বললেন, যুদ্ধ করলে ব্যঙ্গা হয়ে যাবেন। ফারুক চোখমুখ লাল করে বললেন, ব্যঙ্গা হয়ে যাব মানে কি? উপর থেকে যখন বোমা পড়বে
তখন ব্যাঙের মতো চ্যাপ্টা হয়ে যাবেন। একে বলে ব্যাঙ্গা হয়ে যাওয়া। ফারুক বললেন, জটিল সময়ে আপনার তৃতীয় শ্রেণীর রসিকতা আমার খুবই অপছন্দ। প্রেসিডেন্ট বললেন, রসিকতা বাদ, এখন একটা প্রস্তাব দেই। আপনাদের দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করি। আমার প্রস্তাব নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করুন, মাথা গরম করবেন না। আপনারা দেশ ত্যাগ করবেন, আমিও দেশ ত্যাগ করব। কর্নেল ওসমানী অবাক হয়ে বললেন, দেশ ত্যাগ করে আপনি কোথায় যাবেন? প্রেসিডেন্ট বললেন, আমি বঙ্গভবন ছেড়ে আগামসি লেনে আমার নিজ বাড়িতে চলে যাব। এটাই আমার জন্য দেশ ত্যাগ। খালেদ মোশাররফ বিকাল ৩টায় জেল হত্যার খবর পেলেন। তিনি শীতল গলায় বললেন, এক জীবনে অনেক রক্ত দেখেছি, আর রক্ত দেখতে চাই না। তবে খন্দকার মোশতাকের বুকে আমি নিজ হাতে 4টা বুলেট ঢুকিয়ে দেব। 4 নেতার সৌজন্যে 4 বুলেট। ফারুক রশিদ গঙের অবসানও আমি ঘটাতে যাচ্ছি। প্রয়োজনে বঙ্গভবন আমি ধুলায় মিশিয়ে দেব। খালেদ মোশাররফ বঙ্গভবনের উদ্দেশ্যে নিজেই যুদ্ধযাত্রা করলেন। তখন সময় সন্ধ্যা 7টা। একটু আগেই মাগরিবের আজান হয়েছে। একই সময়ে তেজগাঁ বিমানবন্দরে একটি বিমান ব্যাংককের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। বিমানে আছেন মেজর ফারুক এবং মেজর রশিদ সহ 17 জন সেনা কর্মকর্তা এবং তাদের স্ত্রী পুত্র কন্যা। মহিলাদের অনেককেই নীরবে অশ্রু বর্ষণ করতে দেখা গেল। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের বঙ্গভবনের গেট দিয়ে ঢোকার মুহূর্তে তেজগাঁ বিমানবন্দর থেকে বিশেষ বিমান ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়ল। আইজি প্রিজন নুরুজ্জামানের জেল হত্যা রিপোর্ট। 1975-এর 3 নভেম্বর ভোর 3টায় আমি বঙ্গভবন থেকে মেজর রশিদের একটা ফোন পাই। তিনি আমার কাছে জানতে চান, ঢাকা সেন্ট্রাল জেলে কোনো সমস্যা আছে নাকি। আমি জানালাম, ঠিক এই মুহূর্তের অবস্থা আমার জানা নেই। এরপর তিনি আমাকে জানালেন, কয়েকজন বন্দীকে জোর করে নিয়ে যেতে কিছু সেনা সদস্য জেল গেটে যেতে পারে, আমি যেন জেল গার্ডদের সতর্ক করে দেই। সেই অনুযায়ী আমি সেন্ট্রাল জেলে ফোন করি এবং জেল গেটে দায়িত্বে থাকা ওয়ার্ডারকে মেসেজটি জেলারকে পৌঁছে দিতে বলি, যাতে নিরাপত্তা আরও জোরদার করা হয়। 3-4 মিনিট পর বঙ্গভবন থেকে আরেকজন আর্মি অফিসারের টেলিফোন পাই। তিনি জানতে চান, আমি ইতিমধ্যে জেল গার্ডদের সতর্ক করে দিয়েছে কিনা। আমি ইতিবাচক জবাব দেওয়ার পর তিনি আমাকে নিরাপত্তা ব্যবস্থা সচক্ষে দেখার জন্যে জেল গেটে চলে যেতে বলেন। আমি তখন ঢাকা সেন্ট্রাল জেলে ডিআইজি প্রিজনকে ফোন করি। খবরটা জানিয়ে আমি তাকে তাৎক্ষণিকভাবে জেল গেটে চলে যেতে বলি। দেরি না করে আমিও জেল গেটে চলে যাই এবং ইতিমধ্যেই সেখানে পৌঁছে যাওয়া জেলারকে আবার গার্ডদের সতর্ক করে দিতে বলি। এরই মধ্যেই ডিআইজিও জেল গেটে পৌঁছেন। বঙ্গভবন থেকে পাওয়া খবরটা আমি আবার তাকে জানাই। এর পরপরই মেজর রশিদের আরেকটি ফোন পাই। তিনি আমাকে জানান, কিছুক্ষণের মধ্যেই জনৈক ক্যাপ্টেন মোসলেম জেল গেটে যেতে পারেন। তিনি আমাকে কিছু বলবেন, তাকে যেন জেল অফিসে নেওয়া হয় এবং জনাব তাজউদ্দিন আহমদ, জনাব মনসুর আলী, জনাব সৈয়দ নজরুল ইসলাম, জনাব কামরুজ্জামান, এই 4 জন বন্দীকে যেন তাকে দেখানো হয়। এ খবর শুনে আমি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে চাই এবং টেলিফোনে প্রেসিডেন্টকে খবর দেওয়া হয়। আমি কিছু বলার আগেই প্রেসিডেন্ট জানতে চান, আমি পরিষ্কারভাবে মেজর রশিদের নির্দেশ বুঝতে পেরেছি কিনা। আমি ইতিবাচক জবাব দিলে তিনি আমাকে তা পালন করার আদেশ দেন। কয়েক মিনিটের মধ্যেই 4 জন সেনা সদস্য সহ কালো পোশাক পরা ক্যাপ্টেন মোসলেম জেল গেটে পৌঁছেন। ডিআইজি প্রিজনের অফিস কক্ষে ঢুকেই তিনি আমাদের বলেন, পূর্বোল্লেখিত বন্দীদের যেখানে রাখা হয়েছে সেখানে তাকে নিয়ে যেতে। আমি তাকে বলি, বঙ্গভবনের নির্দেশ অনুযায়ী তিনি আমাকে কিছু বলবেন। উত্তরে তিনি জানান, তিনি তাদের গুলি করবেন। এ ধরনের প্রস্তাবে আমরা সবাই বিমূঢ় হয়ে যাই। আমি নিজে এবং ডিআইজি প্রিজন ফোনে প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি, কিন্তু ব্যর্থ হই। সে সময় জেলারের ফোনে বঙ্গভবন থেকে মেজর রশিদের আরেকটি কল আসে। আমি ফোন ধরলে মেজর রশিদ জানতে চান, ক্যাপ্টেন মোসলেম সেখানে পৌঁছেছেন কিনা। আমি ইতিবাচক জবাব দেই এবং তাকে বলি, কি ঘটছে আমি কিছুই বুঝতে পারছি না। ক্যাপ্টেন মোসলেম বন্দুকের মুখে আমাকে, ডিআইজি প্রিজন, জেলার ও সে সময় উপস্থিত অন্যান্য কর্মকর্তাদের সেখানে যাওয়ার নির্দেশ দেন, যেখানে পূর্বোল্লেখিত বন্দীদের রাখা হয়েছে।
ক্যাপ্টেন ও তার বাহিনীকে তখন উন্মাদের মতো লাগছিল, এবং আমাদের কারও তাদের নির্দেশ অমান্য করার উপায় ছিল না। তার নির্দেশ অনুযায়ী পূর্বলিখিত 4 জনকে অন্যদের কাছ থেকে আলাদা করা হয় এবং একটি রুমে আনা হয়। সেখানে জেলার তাদের শনাক্ত করেন। ক্যাপ্টেন মোসলেম ও তার বাহিনী তখন বন্দীদের গুলি করে হত্যা করে। কিছুক্ষণ পর নায়েক আলীর নেতৃত্বে আরেকটি সেনাদল সবাই মারা গেছে কিনা তা নিশ্চিত হতে জেলে আসে। তারা সরাসরি সেই ওয়ার্ডে চলে যায় এবং পুনরায় তাদের মৃতদেহে বেয়নেট চার্জ করে। স্বাক্ষর এন জামান, মহাকারা পরিদর্শক, 5/11/75। নভেম্বরের 4 তারিখ সকাল 7টা। চায়ের কাপ হাতে বঙ্গভবনে নিজের ঘর থেকে বারান্দায় এসে বসেছেন প্রেসিডেন্ট খন্দকার মোশতাক। তাকে দেখে মনে হচ্ছে তিনি কোনো রাজনৈতিক সমাবেশে বক্তৃতা দিতে যাচ্ছেন। মাথায় নেহেরু টুপি, কাঁধে চাদর, এক হাতে পাইপ। তিনি বঙ্গবন্ধুর মতো পাইপ টানতেন, একই তামাক এরিনমোর ব্যবহার করতেন। বারান্দায় তার সেক্রেটারি কুমিল্লা বার্ডখ্যাত মাহবুবুল আলম চাষি চিন্তিত মুখে হাঁটাহাঁটি করছিলেন। মোশতাক তার দিকে তাকিয়ে বললেন, সুপ্রভাত। মাহবুবুল আলম চাষি বললেন, জি স্যার, সুপ্রভাত। মোশতাক চায়ের কাপে চুমুক দিয়ে হৃষ্টগলায় বললেন, তুমি কি জানো একমাত্র আমি শেখ মুজিবুর রহমানকে তুমি করে বলতাম? জানতাম না স্যার। হঠাৎ এই প্রসঙ্গ কেন? তোমাকে এতদিন আপনি করে বলেছি, আজ থেকে তুমি করে বলবো। অবশ্যই বলবেন। আপনাকে আনন্দিত মনে হচ্ছে, কারণটা কি বলবেন? কারণ হচ্ছে আমি নিজ বাড়িতে ফিরে যাব, শান্তিমতো ঘুমাবো, পাঠেপার জন্য লোক রাখব, সে আমাকে ঘোড়ার মতো দোলাই মোলাই করবে। খালেদ মোশাররফকে বলবো, বাবারে আমি বৃদ্ধ মানুষ, এক পা কবরে দিয়ে রেখেছি, আমাকে ছেড়ে দাও, তোমরা দেশ চালাও, আমার দোয়া থাকলো। চাষি বললেন, আপনার নিজের ইচ্ছায় কিছু হবে এরকম মনে হচ্ছে না, তারপরেও চেষ্টা করে দেখতে পারেন। আমি খালেদ ছোকরার কাছে বিদায়ী প্রেসিডেন্ট হিসেবে একটা জিনিস চাইব, দিবে কিনা কে জানে। স্যার, কি চাইবেন? একটা ট্যাঙ্ক চাইব। ট্যাঙ্কে করে মসজিদে জুমার নামাজ আদায় করতে যাব, মাঝে মাঝে নিউ মার্কেট কাঁচা বাজারে যাব পাবদা মাছ কিনতে। চাষি বললেন, চরম দুঃসময়েও আপনার রসিকতা দেখে ভালো লাগলো। খন্দকার মোশতাক বললেন, এখন চরম দুঃসময়? চাষি বললেন, অবশ্যই। কখন কি ঘটবে কিছুই বলা যাচ্ছে না। উইন্টার অফ ডিসকন্টেন্ট। উইন্টার অফ ডিসকন্টেন্ট আবার কি? একটা উপন্যাসের নাম স্যার। ও আচ্ছা, তুমি তো আবার অতিরিক্ত জ্ঞানী, মেজরদের মতো ইন্টারমিডিয়েট পাস না। ভালো কথা, তোমাকে একটা উপদেশ দিয়ে যাই, কাজে লাগবে। উপদেশটা হলো, মূর্খদের সঙ্গে কখনো তর্ক করতে যাবে না। চাষি বললেন, কেন তর্কে যাব না? খন্দকার মোশতাক বললেন, কারণ হলো মূর্খরা তোমাকে তাদের পর্যায়ে নামিয়ে নিয়ে এসে তর্কে হারিয়ে দিবে। এখন বুঝেছ? চাষি বললেন, ভেরি ইন্টারেস্টিং। সকাল 11টা। খন্দকার মোশতাক নিজের অফিসে বসে আছেন, সঙ্গে আছেন ওসমানী। এই সময় ঝড়ের মতো ঘরে ঢুকলেন খালেদ মোশাররফ, কর্নেল সাফায়েত জামিল এবং 4 জন সশস্ত্র সৈন্য। খালেদের হাতে কোনো অস্ত্র নেই, তবে কর্নেল সাফায়েত জামিলের হাতে খোলা সাবমেশিন গান। সাফায়েত জামিল প্রেসিডেন্টের দিকে অস্ত্র তাক করে বললেন, আপনি খুনি, আপনার সারা শরীর রক্তে মাখা। 4 নেতাকে আপনি ঠান্ডা মাথায় খুন করেছেন, আমিও আপনাকে ঠান্ডা মাথায় খুন করব, ইউ ওল্ড র্যাট। ওসমানী প্রেসিডেন্টকে আড়াল করে খালেদ মোশাররফকে বললেন, খালেদ, তুমি ব্যবস্থা নাও, আর রক্তপাত না, প্লিজ। খালেদ বললেন, আমি নিজেও রক্তপাত চাচ্ছি না। খালেদের ইশারায় সাফায়েত জামিল অস্ত্র নামিয়ে বললেন, আপনারা খবর পেয়েছেন কিনা আমি জানি না, সেনাপ্রধান জেনারেল জিয়া মেজর রৌফের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে পেনশন চেয়েছেন। কাগজপত্র আমার সঙ্গে আছে। প্রেসিডেন্ট হিসেবে আপনি পদত্যাগপত্র গ্রহণ করুন এবং খালেদ মোশাররফ বীর উত্তমকে সেনাপ্রধান করার ব্যবস্থা করুন। এতক্ষণ প্রেসিডেন্টের মুখ রক্তশূন্য ছিল, এখন কিছুটা রক্ত ফিরে এলো। তিনি বললেন, হুট করে কাউকে সেনাপ্রধান ঘোষণা করা যায় না। মন্ত্রিসভায় 26 জন মন্ত্রী আছেন, তাদের অনুমোদন লাগবে।
সাফায়েত জামিল আবার অস্ত্রত্যাগ করতেই খন্দকার মোশতাক বিড়বিড় করে বললেন, মন্ত্রিসভার অনুমোদন একটা ফর্মালিটি ছাড়া কিছু না। খালেদ মোশাররফের সেনাপ্রধান হতে আমি কোনো বাধা দেখি না। মুক্তিযুদ্ধের একজন মহাবীর বাংলাদেশের সেনাপ্রধান, ভাবতেই ভালো লাগছে। মন্ত্রিপরিষদ সভায় ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে মেজর জেনারেল পদে উন্নীত করা হলো এবং তাকে সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হলো। তার কাঁধে জেনারেলের ব্যাচ পরিয়ে দিলেন এয়ার মার্শাল তোয়াব এবং অ্যাডমিরাল এমএএইচ খান। এই দিনে দুটি বিশেষ ঘটনাও ঘটে। ইন্ডিয়ান এম্বাসির মিলিটারি অ্যাটাচেই ব্রিগেডিয়ার ভোরা খালেদ মোশাররফের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন। তিনি গিফট র্যাপে মোড়া উপহারের একটি প্যাকেটও নিয়ে আসেন। ব্রিগেডিয়ার ভোরার শুভেচ্ছা উপহারের ব্যাখ্যা করা হলো অন্যভাবে। খালেদ মোশাররফের অভ্যুত্থান একটি ভারতীয় পরিকল্পনা। খালেদ মোশাররফের হাত ধরে ভারতীয় সেনাবাহিনী ঢুকল বলে। ব্রিগেডিয়ার ভোরার সৌজন্য সাক্ষাতের চেয়ে বড় ঘটনা হল, ওই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিছিল শেষ হয় ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে। মিছিলের নেতৃত্ব দেন খালেদ মোশাররফের মা। খালেদ মোশাররফের এক বোন আমার মা বেগম আয়েশা ফয়েজের পরিচিত। তিনি প্রায়ই আমাদের বাবর রোডের বাসায় আসতেন। ওই মহিলার কারণেই হয়তোবা আমার মা মুজিব দিবস পালনের বিষয়টা জানতেন। তিনি তার ছেলেদের কিছু না জানিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। হয়তোবা তিনি ধারণা করেছিলেন ছেলেরা বিষয়টা পছন্দ করবে না। একটা বয়সের পর বাবা মা নিজের সন্তানদের ভয় পেতে শুরু করে। সম্ভবত মার তখন সেই বয়স চলছিল। ওই দিনের মিছিলটি ছিল খালেদ মোশাররফের মৃত্যুর ঘণ্টা। মিছিল দেখে লোকজন আটকে উঠল। তারা ধারণা করল খালেদ মোশাররফ ভারতের চর। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, দেশে তখন ভারত বিদ্বেষ সর্বোচ্চ পর্যায়ে। কারো মনেই নেই বা মনে রাখার চেষ্টা নেই যে আমাদের স্বাধীনতার পেছনে হাজার হাজার ভারতীয় সৈনিকের জীবনদানের মতো ঘটনা ঘটেছে। দেশে ব্যাপক প্রচারণা চলতে লাগল, লিফলেট বিলি হতে লাগল। খালেদ মোশাররফের হাত ধরে বাকশাল ফিরে আসছে, ভারতীয় সেনাবাহিনী ফিরে আসছে, বাংলাদেশ হতে যাচ্ছে ভারতের এক করদ রাজ্য। রাত 11টা। সেনাপ্রধানের ফ্ল্যাগ কার অবন্তীদের বাড়ির সামনে দাঁড়ানো। গাড়ির আগে ও পেছনে সেনাপ্রধানের নিরাপত্তায় নিয়োজিত সশস্ত্র সৈন্যদের দুটি মিলিটারি পিকআপ। দরজা খুলল অবন্তী। অবাক হয়ে বলল, চাচা আপনি? খালেদ মোশাররফ বললেন, আমার রাজকন্যা মা, কেমন আছো? আমি ভালো আছি চাচা। দাদা যান আপনাকে নিয়ে খুব দুশ্চিন্তা করছিলেন। আপনি ভালো আছেন তো? হ্যাঁ। আমি যে এখন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, এই খবর কি জানো? না তো। রেডিওতে এখনো খবর যায় নাই, কাল ভোরে চলে যাবে। খুব ঝামেলায় ছিলাম বলে তোমার মাছের দাওয়াতে আসতে পারিনি। মাছ কি ফ্রিজে কিছু তোলা আছে? আছে। তাহলে মাছ গরম করতে বলো। আমি দুপুর থেকে কিছু খাইনি। তোমার দাদা যান কি ঘুমাচ্ছেন? হ্যাঁ, তার শরীর খারাপ, জ্বর এসেছে। ঘুম ভাঙাবো? ডেকে তুলি? না, ওনার বয়সী মানুষের কাঁচা ঘুম ভাঙলে সমস্যা, বাকি রাত আর ঘুম হবে না। আমি নিজে প্রচণ্ড ঝামেলায় আছি, তারপরেও তোমার কাছে ছুটে এসেছি কেন, কারণটা শোনো। তোমাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি, ভয়াবহ দুঃস্বপ্ন। অবন্তী বলল, আমি মারা গেছি এরকম? না, কারোর মৃত্যু দেখা তো ভালো স্বপ্ন। দিনের বেলায় একসময় এসে স্বপ্ন বলে যাব, তুমি সেইভাবে ব্যবস্থা নিও। আমি স্বপ্নে যা দেখি তাই হয়। খালেদ মোশাররফ আরাম করে মাছ খাচ্ছেন। তিনি আনন্দিত গলায় বললেন, আজকের খাওয়াটা আমার কাছে কেমন লাগছে জানতে চাও? চাই। মুক্তিযুদ্ধের সময় একবার ২৭ ঘন্টা পর প্রথম খাবার খাই। দরিদ্র এক কৃষক, নাম মিজান মিয়া। আমরা ৭ জন ক্ষুধার্ত মানুষ। মিজান মিয়া খাবার দিল, গরম ধোয়া ওঠা ভাত, মাসকালাইয়ের ডাল, পেঁয়াজ আর কাঁচামরিচ। অমৃতও এত স্বাদ হবে বলে আমি মনে করি না। খাবারটা খেয়েছিলাম মে মাসের ৯ তারিখে। ওই দিনটা আমি ঘোষণা করেছি মাসকালাই দিবস হিসাবে।
ওই দিন রাতে তোমার চাচি আমার জন্য মাসকালাইয়ের ডাল রান্না করে, মোটা চালের ভাত রান্না হয়, আমি তৃপ্তি করে মাটির শান্তিতে খাই। তোমার আজকের রান্না ওই দিনের কথা মনে করিয়ে দিচ্ছে। নভেম্বরের 4 তারিখকে আমি পাঙ্গাস দিবস ঘোষণা করলাম। প্রতি বছর এই দিনে আমি পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাব। অবন্তী বলল, চাচা, আমি কি আপনার কাছে একটি অন্যায় অনুরোধ করতে পারি? পারো। আমার স্যার শফিক সাহেব জেলহাজত থেকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিটা পড়ে দেখুন। চিঠি পড়লেই হবে, আমি আলাদা করে কিছু বলবো না। খালেদ মোশাররফ বললেন, তোমার স্যার খুবই সাহসী মানুষ। 15ই আগস্টে একা মিছিল বের করে স্লোগান দিচ্ছিল, মুজিব হত্যার বিচার চাই। অবন্তী বিস্মিত হয়ে বলল, এই ঘটনা আমি জানতাম না তো। খালেদ মোশাররফ বললেন, সাহসী মানুষ আমি খুব পছন্দ করি। কেন জানো? আপনি নিজে সাহসী এই জন্যে না, কারণ সাহসী মানুষেরা একবারই মারা যায়, ভিতরা মৃত্যুর আগেই বহুবার মারা যায়। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। বলো দেখি কার লাইন? শেক্সপিয়ার। খালেদ মোশাররফ শফিকের লেখা চিঠিটা ভুরু কুঁচকে পড়লেন। চিন্তিত গলায় বললেন, খুনের আসামিকে হুট করে জেলহাজত থেকে ছাড়িয়ে আনা যায় না। মা, তোমাকে বুঝতে হবে যে দেশে আইনকানুন আছে। অবন্তী বলল, আইনকানুন থাকলে জেলখানার ভেতর 4 নেতাকে খুন করা হয় কিভাবে? খালেদ মোশাররফ বললেন, তাও তো ঠিক। দেশে আইনকানুন ছিল না, তবে এখন হবে। প্রেসিডেন্ট মোশতাক তার কাঙ্ক্ষিত দেশ ত্যাগ করেছেন। বিচারপতি সায়েমের কাছে দায়িত্ব দিয়ে আগামসি লেনের বাড়ির দিকে রওনা হয়েছেন। শেষ হয়েছে তার 80 দিনের শাসন। তিনি ক্ষমতায় বসেছিলেন ভোরবেলায়, ক্ষমতা থেকে বিদায় নিলেন 5 তারিখ মধ্যরাতে। জেলহাজতে শফিক কম্বলের উপর কুকুরকুণ্ডলী অবস্থায় ঘুমাচ্ছিল। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। সে আতঙ্কে অস্থির হয়ে চেঁচাতে লাগল, আবার পাগলা ঘণ্টি বাজে, আবার পাগলা ঘণ্টি। সবাই তাকে বোঝানোর চেষ্টা করল, পাগলা ঘণ্টি বাজছে না, হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে। শফিক বলল, ঘণ্টা বাজছে, আমি পরিষ্কার শুনেছি, এখনো ঘণ্টা বাজছে, ঢং ঢং ঢং। শফিক হাঁপাচ্ছে, তার কপাল বেয়ে ঘাম ঝরছে। শফিক তখনও জানে না খালেদ মোশাররফ তার মুক্তির ব্যবস্থা করেছেন। তিনি রমনা থানাকে কঠিন নির্দেশ দিয়েছেন, শফিক নামের মানুষটা যদি নির্দোষ হয় তাকে যেন অতি দ্রুত মুক্ত করার ব্যবস্থা করা হয়। খালেদ মোশাররফ তখনও জানেন না তার নিজের সময় ফুরিয়ে এসেছে। ক্ষমতার দাবা খেলায় তিনি হেরে গেছেন। উঠে এসেছেন জিয়াউর রহমান। নিয়তি তার উপর প্রসন্ন ছিল নাকি তিনি নিয়তি নিয়ন্ত্রণ করেছেন তা পরিষ্কার না। জিয়াউর রহমান খবর পাঠালেন তার ঘনিষ্ঠ বন্ধু ও সহযোদ্ধা কর্নেল তাহেরকে। তিনি ব্যাকুল হয়ে জানালেন, বন্ধু, আমাকে উদ্ধার করো। কর্নেল তাহের বন্ধুর আহ্বানে সাড়া দিলেন। জিয়ার মুক্তির বিষয় ত্বরান্বিত হল, কারণ সাধারণ সৈনিকেরা ছিলেন তার পক্ষে। তারা শুরু করলেন সিপাহী বিপ্লব। তারা ক্যান্টনমেন্ট কাঁপিয়ে তুললেন স্লোগানে, সিপাহী সিপাহী ভাই ভাই, হাবিলদারের উপর অফিসার নাই। অফিসাররা সিপাহীদের হাতে মারা পড়তে লাগলেন। সেনাবাহিনীর শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে গেল। সিপাহীদের হাত থেকে বাঁচার জন্যে অফিসাররা পালিয়ে বেড়াতে লাগলেন। বইটির বাকি অংশ শুনতে সাথেই থাকুন। বাকি অংশের ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে।